আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের জাতির জীবনে ভবিষ্যতে কি অপেক্ষা করছে? বর্তমানে আমাদের জাতির অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, মন এবং মানসিকতা কোন পর্যায়ে আছে? আমরা কি নাকে তেল দিয়ে সুন্দরভাবে ঘুমাবো যে অচিরেই আমরা ঘুম থেকে জেগে দেখব যে এক সকালবেলা আমাদের পুরো দেশটি সিঙ্গাপুর হয়ে গিয়েছে, এরপর ম্যানহাটান হয়ে গেছে আমেরিকার, অথবা সেই লন্ডনের পিকাডিলি হয়ে পড়েছে পুরো ঢাকা শহর। এই যে নাকে তেল দিয়ে বাঙালির যে ঘুমানোর অভ্যাস, নাকে তেল দিয়ে ঘুমা, অলসতা, কেউ আমাদের দেশে যে আষাঢ়ি গল্প, কেন আষাঢ়ি গল্প হলো? এরকম আষাঢ় মাস, অঝরে বৃষ্টি, এখন সেই বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত অঝরে বৃষ্টি হতো। এটাকে আমরা বলতাম আমাবাতি। আমাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির মানে চারিদিকের ফসলের মাঠ ঘাট সব তলিয়ে যেত বৃষ্টির পানিতে, এবং কখনো কখনো 3 ফিট 4 ফিট পর্যন্ত পানি বেড়ে যেত, বাড়ির দুয়ারে পর্যন্ত মাছ চলে আসতো। তো ওই সময়টাতে যে আমরা ছোট বাচ্চা যারা আছে, তারা চাচা দাদি সময় কাটানোর জন্য তাদের কাছে গল্প শুনতে চাইতাম, অথবা যারা দুরন্ত পানিতে নেমে যেতে চাইতো, দাদা দাদিরা তাদেরকে গল্প শুনিয়ে তারপরে তাদেরকে শান্ত রাখতো। এই যে গল্প শুনিয়ে শান্ত রাখতো, এটাকে বলা হয় আষাঢ়ি গল্প। কোনো কাজ নাই, কর্ম নেই, জাস্ট গল্প। এখন আমরা কি এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু শুনছি সবই কি আষাঢ়ি গল্প, নাকি আমাদের যে ভাগ্যের আকাশ, সে আকাশে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে, কিংবা কোনো একটা কোণ থেকে, কৌণিক দূরত্ব থেকে প্রচণ্ড কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের যে আগমন সেটা অনিবার্য হয়ে পড়েছে। আমরা যে ঘরে বসবাস করি, সেই ঘরের মেঝেতে মানে বিভিন্ন কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, এগুলো কি বাসা বেঁধেছে, নাকি একেবারে সব কিছু ছিমছাম? এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের অর্থনীতির কথা বলি। আপনি যদি দেখেন, গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে, গত 3 বছরের রপ্তানি জ্যামিতিক হারে কমেছে। আমরা সারা দুনিয়াতে এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে 2 নম্বর ছিলাম। এখন এটা 2 নম্বরের জায়গায় 3 নম্বর থাকবে, 4 নম্বর থাকবে না 5 নম্বর থাকবে, এটা নিশ্চিত নয়। গার্মেন্টসের ব্যবসা, এক্সপোর্ট সেই পরিমাণ কমে গেছে, এবং এই অবস্থাতে আমরা বগল বাজাচ্ছি যে আমাদের সেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ 37 বিলিয়নে, সেই যাকে বলা হয় পৌঁছে গেছে। এটাকে যদি আপনি ধরেন যে একটা মৃত মানুষের শরীরে যদি মরে যাচ্ছে, সেই মৃত মানুষের শরীরে যদি যৌবন আসে, তার গোপনাঙ্গ দাঁড়িয়ে যায়, তখন মানুষ যেভাবে হাসাহাসি করবে বা সে লাশ রেখে যেভাবে পালাবে, যে একটা লাশ সে মরে যাচ্ছে, সেই অবস্থাতে চ্যাটাং করে দাঁড়ায় গেছে একটা জিনিস, তার সাথে আশ্চর্য ঘটনা অর্থনীতিতে যখন এরকম কোনো ঘটনা ঘটে যে সমস্ত সূচক নিম্নমুখী, কিন্তু একটা সূচক ঊর্ধ্বমুখী। বিখ্যাত একটা সিনেমা দেখেছিলাম, এটা সম্ভবত গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা অথবা মৃণাল সেনের, আমি জানি না, কিন্তু সিনেমাটার কথা মনে আছে। তো সেখানে এক বৃদ্ধ, সে মরে যাবে, মরে যাওয়ার আগে তাকে নদীর তীরে নিয়ে যাওয়া হলো। হিন্দু রীতি অনুযায়ী সেখানে তাকে কীর্তন যাকে বলে শোনানো হবে, এবং কীর্তন শুনতে শুনতে সে মরে যাবে। মরে যাওয়ার পর তাকে ওখানে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে, এবং এর জন্য চণ্ডাল বসে আছে সেখানে, আত্মীয় স্বজনরা সবাই বসে আছে। কখন মরবে বৃদ্ধ, এমন সময় একজন লোক এসে সেই বৃদ্ধ
তার যে আত্মীয় স্বজন তার হাতে পায়ে ধরে বললো যে এই বৃদ্ধর সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। এখন যদি এই বৃদ্ধের সাথে বিয়ে হয় তো বৃদ্ধ একটু পরে মারা যাবে, মারা গেলে আমার মেয়েটাকেও এখানে সতীদাহ প্রথায় তাকে চিতায় যেতে পারবে সে, আমার মেয়েটাও পুণ্যি লাভ করে স্বর্গে যাবে আর আমরাও স্বর্গে যাব। তারা উচ্চারণ স্বর্গে আঞ্চলিক ভাষায় বলছিল স্বর্গে, এই জন্য আমি বললাম আমরাও স্বর্গে যাব। এবং বিয়ে হয়ে গেল। এখন বৃদ্ধ তো অজ্ঞান, সে মরে যাবে আর একটু পরে, অজ্ঞান, সীতা রেডি। তো কিন্তু হঠাৎ করে যে কোনো কারণ হোক রাতে বুড়া মরেনি। সব লোকজন হতাশ হয়ে চলে গেল। শুধুমাত্র যে চণ্ডাল যে এটা চিতা জ্বালাবে সে দূরে বসে আছে, আর ওই যে নববধূ সে বসে আছে। সকালবেলা বুড়া একটু চোখ মেলছে, দেখে তার পাশে অনিন্দ সুন্দরী যুবতী এক মেয়ে। তো যুবতী মেয়ে দেখে সে জিজ্ঞেস করলো তুমি কে গা? তখন সে মহিলা বলল যে আমি তোমাদের স্ত্রী। বলে বলো কি, কিভাবে হলো? বলে যে এই কারণে হলো, আমাকে তোমার সাথে স্বর্গে পাঠানোর জন্য বিয়ে দেওয়া হয়েছে। তো বুড়া খুব অবাক হয়ে গেল এবং তার ভিতরে লোভ আসলো। সে এক ফাঁকে, কোন ফাঁকে, সেই তরুণীর হাতটা কোনো মতো উঁচু করে তরুণীর স্তনে একটা চাপ দিল। এবং ওই পুরো হল ভর্তি যারা এই সিনেমাতে হাসতে হাসতে মরে যায় এই দৃশ্য দেখে। তো এই যে দেখেন সিনেমাটিক যে ঘটনা যা কিছু বলছি, এরকম আমাদের অর্থনীতিতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। অর্থনীতি যখন চরমে তখন রিজার্ভ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ তখন ঘুষ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ দুর্নীতি বাড়ছে, অর্থনীতিতে কোনো আয় রোজগার নাই, বাজেট বাড়ছে, ট্যাক্স বাড়ছে। এবং আমাদের এই সমাজে দরিদ্র যারা আছে তারা তো শেষ, যারা ধনী আছে তাদেরকেও শেষ করে দেওয়ার জন্য যাকে বলা হয় সরকার খলক নামে আছে। একজন দেশের প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ, তিনি তার দুঃখের একটা কথা বলছিলেন যে তার কাছে একটা অনেক পুরনো একটা গাড়ি আছে, এখন সেটা সে বিক্রিও করতে পারছে না, ব্যবহারও করতে পারছেন না। যখন সে এমপি ছিল সেই আমলে তার সেই গাড়ির ট্যাক্স এসে যায়, অর্থাৎ সে ব্যবহার করে না, বিক্রিও করতে পারে না, ডিমোরালাইজ করতে পারে না, কিন্তু ওই নম্বরটা তার কাছে আছে, এই জন্য তাকে প্রতি বছর 2 লাখ টাকা করে সেটাকে ট্যাক্স দিতে হয়। তো এই বছর সেই যে গাড়ির যে সিসি, সেই গাড়ির সিসি অনুযায়ী এই বছর সে তার ভদ্রলোকের ট্যাক্স আসছে 5 লাখ টাকা। তো উনি যে বক্তব্য দিচ্ছেন 2 লাখ সময় উনি বক্তব্য দিচ্ছেন, আর 5 লাখের সময়টাতে তার বক্তব্য মানে তার ঘুম হারাম হয়ে গেছে। এই ভদ্রলোকের কোনো আয় নাই, রোজগার নাই, তার একটা ছেলে, সে চাকরি করে, সে একটা বাড়ি সরকার থেকে সে একটা জায়গা পেয়েছিল, সেখানে কোনো মতো একটা 4তলা বাড়ি করেছে, লিফটও নাই, 4তলা বাড়ি করেছে, 2টা তলাতে সে থাকে, 2টো তলা ভাড়া দিয়ে থাকে। তো 2টো তলায় ভাড়া যা আসে এই ভাড়া দিয়ে তার কোনো মতে স্বামী স্ত্রী তার সংসার চলে, আর ছেলে চাকরি করে একটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা দিয়ে তার সংসার চলে। এই লোক এখন এই পুরনো গাড়ি যেটা সে ব্যবহার করতে পারে না, হয়তো এমপি কোটা এনেছিল 4000 সিসি বা 5000 সিসির গাড়ি, এটার জন্য এখন তাকে 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তো এইভাবে যারা জীবিত আছে প্রত্যেকটা লোককে এইভাবে লাশ বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমার মতো মানুষ, অন্যান্য যারা আছেন যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের কথা আলাদা, কিন্তু যাদের ধরেন এই গত 3 বছর কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, 2টো গাড়ি আছে, ব্যবহারও করতে পারছে না, কিন্তু এই নম্বর প্লেটের জন্য তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এইভাবে সবকিছু। আবার দেখলাম যে কালকে একজন লোক বললো যে তার জমি আছে, বাবা কিছু জমি রেখে গেছে, কোথায় কাগজপত্র কি আছে না না আছে সে কিচ্ছু জানে না, বিক্রিও করতে পারতেছে না, ওয়ারিশ নিয়ে পাচ্ছে না, ওয়ারিশ নিয়ে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। এখন নতুন সম্পদ কর অনুযায়ী তাকে নাকি এই জমির কর দিতে হবে। এখন সেই জমির মূল্য কত সে নিজেও জানে না, কত টাকায় ট্যাক্স দিতে হবে তার নিজের, মানে এই জমি যদি সে পায় ওয়ারিশদের সাথে মামলা করে, তাহলে সে হয়তো কোনো একটা ডেভেলপারকে দেবে বা কারো কাছে বিক্রি করবে, কিন্তু এই মুহূর্তে সেই জমির ওয়ারিশ সার্টিফিকেট তুলতেই তাকে দেখা গেল জমির মালিকানার জন্য যদি 15% ট্যাক্স দিতে হয়, জমির দাম যদি 10 কোটি হয় তাহলে তাকে 15% ট্যাক্স কত দিতে হবে? 1 কোটিতে 15 লাখ টাকা।
1.5 কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তার যদি কিডনি বেচে কুচি কুচি করে কাটা হয়, কেবলমাত্র মামলা চালানোর জন্য এই 1.5 কোটি দিকে দিয়ে তাকে ওয়ারেন্ট সার্টিফিকেট আনতে হবে। এই হলো অবস্থা। এই যে একটা ভীতিকর অবস্থা চলছে দেশের মধ্যে, প্রত্যেকটা মানুষ অবদমিত হয়ে গেছে। এর ফলে কি হলো, আমাদের আয় রোজগার সবকিছু নেতিবাচকে চলে গেছে। ব্যক্তি পর্যায়ে, কর্পোরেট পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে কোনো জায়গাতে কোনো আয় নেই। বিদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সগুলো সরাসরি গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ওইটার এগেনস্টে বাংলা টাকা ছাপিয়ে ওই বিদেশি যারা লোকজন আছে তাদেরকে সে টাকা দিয়ে দিচ্ছে। আর ওই টাকাটা এনে যে সে যে টাকা ছাপালো, সেই টাকা ছাপানোর এগেনস্টে ডলারটাকে নিয়ে সে যে ব্যবসা করবে, সেই ব্যবসা করার মতো কোনো সুযোগ তার নাই। ব্যাংকগুলো ডলার নিচ্ছে না, এলসি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে না, ফলে ইটস এ লায়াবিলিটিস। এবং এটা যদি এখন $50 বিলিয়ন চলে যায়, $100 বিলিয়ন যায়, এগুলো দিয়ে শুধু লোন পরিশোধ করা যাবে। কিন্তু এগুলো যদি আমদানিতে ব্যবহৃত না হয়, এগুলো যদি প্রজেক্টে ব্যবহৃত না হয়, এগুলো যদি নতুন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত না হয়, তাহলে এই ডলারগুলো আমাদের ইনফ্লেশন বাড়াবে, ডলারের মূল্য কমিয়ে দেবে। আর ডলারের মূল্য কমিয়ে দিলে চোরাচালানি বাড়বে, হুন্ডিতে টাকা বাড়বে, আশা বাড়বে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আর এটা নিয়ে আমরা খুব লাভ হচ্ছি যে আমাদের রেমিটেন্স বেড়ে গেছে। এবং শেখ হাসিনার জামানাতে ঠিক সেম ঘটনাটা ঘটেছিল, $50 বিলিয়ন হয়ে গেছে। কিন্তু তখন কিন্তু 12টা বেজে গেছে শেখ হাসিনার। এর মধ্যে আমাদের দেনা, বিদেশি দেনা, ইউনূস জামানাতেই $20 বিলিয়ন মতো সে ঋণ করেছিল। এবং লোকাল মার্কেট থেকে 2 কোটি টাকা, মাত্র 1.5 মাসে 2 কোটি টাকা লোকাল মার্কেট থেকে নিয়েছে। আর আন্তর্জাতিক বাজার থেকে 20 বিলিয়ন। $1 বিলিয়ন মানে 12,000 কোটি টাকা। 20 বিলিয়ন মানে 1,20,000, 2,40,000 কোটি টাকা বিদেশ থেকে ডলারে ঋণ করেছেন মানে ইউনূস সরকার। আর দেশের ব্যাংক বিমা থেকে তারা নিয়েছে আরো প্রায় 2 লক্ষ কোটি টাকা। এই সরকার 4 মাসে প্রায় 70,000 কোটি টাকা নিয়েছে ব্যাংক থেকে 4 মাসে। তারপর বিদেশ থেকে কত নিয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারি না। তো বুঝেন ব্যাপারটা যে কিভাবে কি হচ্ছে। এই গেল অর্থনীতি। এবং এই অর্থনীতি কিন্তু এই সরকারের 12টা বাজাবে, আর কিছু করা লাগবে না। অন্যদিকে সরকারের যারা লোকজন, বিরোধী যারা লোকজন আছে, মানে সিলেক্টিভ, এই 300 সংসদ সদস্য থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সাহিত্যিক সব মিলিয়ে সুবিধাভোগী লোকের সংখ্যা সাকুল্যে 10,000, নট মোর দ্যান 10,000। আওয়ামী লীগের এই 10,000 লোকই ছিল সুবিধাভোগী। এই 10,000 লোক লুটে পুটে সারা বাংলাদেশ অতীতে খেয়েছে, এখনো খাচ্ছে, এবং অতীতের চাইতে এখন বেশি করে খাচ্ছে। খাওয়ার পরে কি হলো, এই 10,000 লোকের প্রায় সবাই, সেদিন একজনকে দেখলাম, ওরে বাবা রে বাবা, যে ঢাকা শহরে যার একটা বাইসাইকেল ছিল না, স্ত্রীর ইনকামে চলতো, সে বিরাট সে V8 গাড়ি নিয়ে ঢাকা শহরে ঘোরাফেরা করছে। মানে আমি একটা টেলিভিশনের গাড়িতে যাচ্ছি, সে আমার দিকে তাকালো, আর নিজের V8 গাড়িটার দিকে আমি যেন তাকাই, এইভাবে সে মানে একটা দেখে বলে আমার দৃষ্টি আকর্ষণ করলো। আমি খুব অবাক হয়ে ভাবলাম, হাউ ইট ইজ পসিবল। এটাই যে রাজনৈতিক পাণ্ডাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সরকারকে, দেশকে, জাতিকে একটা মারাত্মক বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এর বাইরে বাংলাদেশের জন্য পাকিস্তান সরকার যে ফাঁদ পেতেছে, ISI যে ফাঁদ পেতেছে, চীন এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে ফাঁদ পেতেছে, তারপর ভারত যে ফাঁদ পেতেছে, আমেরিকা ফাঁদ পেতেছে, রাশিয়া ফাঁদ পেতেছে, এবং প্রতিটি ফাঁদ আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য যথেষ্ট। প্রতিটি ফাঁদ আমাদের এই দেশটিকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি ফাঁদ আমাদের দেশের মধ্যে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, এলাকা ভিত্তিক দাঙ্গা, রাজনৈতিক বিরোধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এমনকি গৃহযুদ্ধ অনিবার্য করে তুলতে পারে। প্রতিটি বিরোধ। ভারত এই যে আওয়ামী লীগকে ক্যাপচার করে
পুরো আওয়ামী লীগ শক্তিটিকে যেভাবে তারা নিজেরা নিয়ে নিয়েছে তাদের কবজাতে, দেশের ভিতরে এবং বাইরে। আপনারা যতই ভারতকে গালাগালি করেন, আওয়ামী লীগের কোনো লোক এখন ভারতকে গালাগালি করছে না। তারা মনে করছে যে ভারত তাদের ত্রাণকর্তা। ৭১ সালে ভারত যেভাবে তাদেরকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে, এখন এরা বলার চেষ্টা করছে যে ভারত বাংলাদেশে ইন্টারভেন করুক, তাদের ক্ষমতা ফিরিয়ে দেখ, এবং এদের সংখ্যা ৬ কোটি। জামাত মনে করছে যে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভেন করুক, আবার এটা মানে আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যাক। ইসলামপন্থীরা মনে করছে যে এটা একটা আফগানিস্তানের তালেবান রাষ্ট্র হয়ে যাক। আর এক গ্রুপ মনে করছে এটা একে পার্টির আদলে তুরস্কের মতো একটি আধুনিক রাষ্ট্র এটা হয়ে যাক, বাংলাদেশে একজন এরদোয়ান পয়দা হয়ে যাক। এই সব মিলিয়ে আপনি কি আন্দাজ করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশের রাজনীতির আকাশে কি পরিমাণ সিঁদুর মেঘ জন্ম নিয়েছে? আপনি কি বুঝতে পারছেন যে আমাদের প্রতিটি যে কৌণিক দূরত্ব রয়েছে, রাজনীতির যে কোণগুলো রয়েছে, সেই কোণে কি পরিমাণ গ্লানি, ক্লেদ, ক্ষোভ, ক্রোধ, রাগ, হিংসা, দেশ, এগুলো কিভাবে জমা হয়েছে? আমাদের এই যে অতি ভালো ভালো না, এই যে এখন পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে অভিনয় চলছে, কিংবা যে খিস্তি খেউড় চলছে, কিংবা যে রাজনৈতিক মহড়া চলছে, আবার রাজপথে যা কিছু হচ্ছে দিনের আলোতে এবং রাতের আধারে, অফিস পল্লীতে যা কিছু হচ্ছে, সচিবালয়ে যা কিছু হচ্ছে, শেয়ার মার্কেটে যা কিছু হচ্ছে, শিল্পাঞ্চলগুলোতে যা কিছু হচ্ছে, একটা সূচকে কি আপনি দেখাতে পারবেন যেটার উপর নির্ভর করে আপনি চোখ বুজে সময় কাটাতে পারেন? আমি তো পারছি না। মহান আল্লাহ জানেন আমাদের তকদিরে কি আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।